হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, ভবেন বাবুর ভূতের বাড়ি। এই গল্পটি সম্পূর্ণ আমার রচয়িতা এবং সম্পূর্ণ আমারই কণ্ঠে। এখানে যতগুলো কণ্ঠ শুনতে পাবেন সবকিছুই আমার একার কণ্ঠেই উপস্থাপিত। তো চলুন শুরু করা যাক নতুন একটি গল্প, ভবেন বাবুর ভূতের বাড়ি। ভবেন বাবু বলতে ভবেন মাস্টার, আমাদের স্কুলের হেড মাস্টার মশাই, যিনি আমাদের স্কুলে পড়াতেন। আমাদের গ্রামটির নাম ছিল শ্মশানডাঙ্গা গ্রাম। সে গ্রামে একটাই স্কুল, তারাপাদ হাই স্কুল। সেই স্কুলে যিনি হেডমাস্টার ছিলেন ওনার নাম ভবেন বাবু। ভবেন বাবু আমাদের পড়াতেন। ভবেন বাবুর এক সন্তান। ভবেন ছেলের সঙ্গে আমার খুব পুরনো বন্ধুত্ব। ভবেন ছেলের নাম ভূষণ। ভূষণ প্রায় রোজই আসতো আমার কাছে এবং স্কুলে গিয়ে আমরা একই ব্রেঞ্চে বসতাম এবং প্রচুর আড্ডাও হতো। সেই সঙ্গে ভবনবাবুর ছেলের সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল আমার। আমরা স্কুল ফাইনাল পাস করে দুজনেই চলে আসি কলকাতায়। কলকাতায় কলেজে ভর্তি হওয়ার পরে একটা জবও পেয়ে যাই। সেই মতো আমরা একই জায়গায় চাকরি করি। হঠাৎ একদিন ভূষণ এসে আমাকে বলল, এই শুনেছিস সায়ন, বাবাকে না কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি রে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভবেনবাবু কেন, কবে থেকে এটা হয়েছে বা কি সমস্যা কি বুঝলাম না। মানে কি বলি বলতো, বাবা বেশ কদিন হলো বাড়িতেও নেই। আর তুই জানিস মা মারা গেছে, কয়েক বছর হয়ে গেছে। মা মারার পরে বাবা একটু অন্যমস্ক থাকতো, কিন্তু এখন দেখছি বাবা বাড়িতে নেই। গ্রাম থেকে না টেলিগ্রাম এসেছিল, প্রত্যেকে খবর দিল যে বাবা আর বাড়িতে থাকে না, স্কুলেও পড়ায় না। সেই মতো বাবাকে দেখতেও পাচ্ছে না গ্রামের কোনো মানুষ। প্রায় 4-5 দিন হয়ে গেল। আমি গ্রামের মানুষকে বলেছিলাম যে তোমরা কাজ করো, একটু খুঁজে দেখো, বাবা হয়তো বাড়িতেই আছে, স্কুলে যায়নি, শরীরটা খারাপ হতে পারে, সেই মতো তোমরা একটু খুঁজে দেখো। কিন্তু আজকে টেলিগ্রামটা এসছে, একটু খারাপ লাগলো জানিস, বাবাকে না খুঁজে পাচ্ছে না। চল না গ্রামে ফিরে যাই, বাবার কি হলো একটু খবর নিয়ে আসি। ভূষণের কথা শুনে আমার একটু খারাপ লাগলো। ভবেনবাবু মানে আমাদের যে ক্লাস 1 থেকে পড়িয়ে বড় করেছে, আমরা ওনার কাছেই পড়াশোনা শেখা। আর সেই ভবেনবাবু স্ত্রী মারা গেল, বেশ কয়েক বছর হয়ে গেল। আর ভূষণ আমার খুব বন্ধু, আমরা একসঙ্গেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। আর এখন ভবেনবাবুকে পাওয়া যাচ্ছে না মানে আমার যেন এটুকু রহস্য মনে হলো। আমি বললাম, শোন ভূষণ, চল আগে একটা থানা ডায়েরি করে আর আমরা গ্রামেই যাই। সেই মতো আমরা মেদিনীপুর থেকে রওনা দিলাম শিয়ালদার ট্রেনে। আমরা জানি শিয়ালদা থেকে নেমে আমার বাড়িটা তালদিঘিতে। তালদিঘি স্টেশন নামলে ওখান থেকে ঘোড়ার গাড়ি করে আমার বাড়ি শ্মশানডাঙ্গা গ্রাম। সেই মতো ট্রেনে চড়ে বসলাম আমি আর ভূষণ। ট্রেনে চড়ে বসলাম, ট্রেন ছেড়েও দিল। ভূষণ আর আমি ট্রেনে উঠে বসছি। ভূষণের মনটা খুব খারাপ, গাড়ি ছেড়েও দিয়েছে। সেই মতো ভূষণকে বললাম, আচ্ছা ভূষণ, তোর কি মনে হয় বলতো, মানে তোর বাবা মানে ভবেনবাবু আমাদের মাস্টারমশাই, ওনার বিষয়টা কি হতে পারে? ওনাকে পাওয়া যাচ্ছে না মানে ঠিক বুঝলাম না জানিস, একটু খটকা লাগছে। উনি তো
কোনো রাজনীতিও করে না বা কোনো দাঙ্গা হাঙ্গামাতেও থাকে না, সেই মতো একটা মাস্টারমশাই মানুষ পাওয়া যাচ্ছে না। কিছু বুঝতে পারছি না জানিস ভাই। ভূষণ বলল, হ্যাঁ রে, সেটা আমারও মনে হচ্ছে জানিস। অ্যাকচুয়ালি বাবা তো খুব ভালো মানুষ, বাবা কোনো ঝামেলায় থাকে না, কোনো গণ্ডগোলে মাথা দেয় না, এমনকি রাজনীতিটুকুও পর্যন্ত করে না, স্কুলে যায়, পড়ায়, বাড়ি চলে আসে। হ্যাঁ, তবে পার্ট টাইম টিউশনই একটু করতো বটে। সেদিন বাবাকে পাওয়া যাচ্ছে না, একটু খারাপ লাগে জানিস, আমি খুব চিন্তায় পড়ে গেছি। আর তুইও বলছিস, আমারও আরও খারাপ লাগছে। না না না, আমি বলছি বলতে দেখ, আমি বলছি, আমি ভাবছি এই কারণে বলছি যে তোর বাবার কি কোনো শত্রু ছিল কি, সেরকম কোনো পুরনো কোনো শত্রু বা কোনো জমি জমা নিয়ে শত্রু? জমি জমার কথা বলছিস সায়ন? দেখ, জমি জমা বলতে হ্যাঁ, আমার ছোট কাকার সঙ্গে একটু জমি জায়গা নিয়ে একটু বিবাদ ছিল বটে, কিন্তু সে তো অনেক আগে মিটে গেছে। ছোট কাকা একটু গুন্ডা মস্তান লোক, কিন্তু সেই জন্যে ঝামেলাটা অনেক আগেই মিটে গেছে। গ্রামের পঞ্চায়েত বসে সেইটাকে মিটিয়েও ফেলেছিল। সেই মতো ছোট কাকা আমাদের পাড়ায় আসতো না, ওই তো পাশের পাড়ায় নগেন, নগেন হচ্ছে আমার ছোট কাকা। ও, ওই নগেন বাবু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল বাড়ি যাই। বাড়ি যখন আসবার না পথে নামলাম তালদি স্টেশনে। তালদি থেকে ঘোড়ার গাড়ি করে আসতে হবে আমাদের গ্রাম শ্মশানডাঙ্গা। তালদি তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সেই মতো একটা ঘোড়া হর্সটিকে ডেকে বললাম, এ ভাই, তুমি কি যাবে শ্মশানডাঙ্গা পাড়া? ঘোড়া হর্সটি বলে বলল, হ্যাঁ বাবু, কেন যাব না, নিশ্চয় যাব, চলুন বসেন আমার ঘোড়ার গাড়িতে। আমি আর ভবেন ঘোড়ার গাড়িতে চেপে বসলাম। ঘোড়া গাড়ি ছুটছে রাস্তা দিয়ে, টকবক করে ছুটছে। অনেকদিন আসেনি গ্রামে, খুব ভালো লাগছিল এই গ্রামে এই ঘোড়ার গাড়ি চড়তে। চলে গেছি প্রায় আজকের 6 থেকে 7 বছর হয়ে গেল। এখন বেশ ঘোড়ার গাড়ি চড়ে যেতে মজাও লাগছিল বটে। সেই মতো আমি আর নগেন ঘোড়ার গাড়ি চেপে চললাম। এসে নামলাম শ্মশানডাঙ্গা গ্রামে। ঘোড়াওয়ালা আমাদের কাছে পয়সা বুঝে নিয়ে ঘোড়া গাড়িটা আবার ছেড়ে দিল, চলল শহরের দিকে। আমরা ঘোড়া গাড়ি থেকে নেমে চললাম গ্রামের দিকে। প্রথমে ভবেনকে বললাম, দেখ ভূষণ, এক কাজ কর, চল বাড়িতে গিয়ে বাবার সঙ্গে দেখা করে নি, কি বিষয় হয়েছে বাবা নিশ্চয়ই ভালো বলতে পারবে। সেই মতো বাবার সঙ্গে দেখা করলাম। ভূষণ আর আমি বাবার সামনে হাজির হলাম। বাবা তো আমাদের দেখে হকচকি গেল। আরে আরে সায়ন আর ভূষণকেও দেখছি যে তোরা হঠাৎ কোনো টেলিগ্রাম না করে এই হঠাৎ বাড়িতে চলে এলি। সে এসেছিস, বেশ করেছিস, কিন্তু একটু হঠাৎ হয়ে গেল না? যাকে একটু তো টেলিগ্রাম করতে পারতিস বা কোনো খবর দিলে আমি সের মধ্যে একটু রান্না বাড়া করে রাখতে বলতাম বাড়ির নগেনকে। এই নগেন, এই একটু চা দিয়ে যা, দেখ তো দাদাবাবু এসেছে আর সঙ্গে ওর বন্ধু ভূষণ। সেই মতো নগেন 2 কাপ চা দিয়ে গেল আমাদের টেবিলে আর বলে গেল, বাবু যদি কিছু লাগে তো আমারে বলবেন, আমি বাড়িতেই আসি। আমি বললাম, না নগেন, কিছু লাগবে না, কিন্তু একটু তুমি শোনো তো ভাই। হ্যাঁ বাবু, কিছু বলবেন আপনি? বলুন, কি হয়েছে বলুন। বলছি, আমাদের ভবেন বাবুর কোনো খবর পাওয়া গেল না। উনি নাকি আজ বেশ কয়েক সপ্তাহ যাবৎ উধাও। না ওনার ডেড বডি পাওয়া গেছে, না কোথাও গেছে কোনো অস্তিত্ব পাওয়া গেছে, না বাড়িতে আছে, না কিছু। বিষয়টা কিছু বলবে, জানো কিছু? আমাদের বাড়ির চাকরটি বলে উঠল, না বাবু, আমরা কিছু জানি না।
তবে শুনেছি সন্ধ্যের মুখে উনি স্কুল থেকে ফিরছিলেন। সেই সময় আমাদের শ্মশানডাঙ্গা গ্রামের যে শ্মশানটা আছে না, আমি বাবু বলতে বলতে একটু গুলিয়ে ফেলি। ওই শ্মশানডাঙ্গার কাছে আসতে নাকি একটা বিকট হাওয়া ওঠে। সেই হাওয়াতে রাখাল ছেলেরা বলছিল, বলে আমরা গরু চড়াচ্ছি, দেখছি ভবেন বাবু হেঁটে হেঁটে আসছে, ভবেন মাস্টার মশাই উনি ওখান থেকে আসছে। এমন সময় একটা বিকট হাওয়া ওঠে, সেই হাওয়াতে নাকি ধুতি পাঞ্জাবি শুদ্ধ গুড়িয়ে উনি বেশ হাওয়ার সঙ্গে অনেক আকাশের ওপরে উঠে মিলে যায়, এইটুকু শুনেছি আমি। হট হট মশাই, তুমি যাও, এমন কথা বলো না যেন এখানে আমি তোমার সঙ্গে যেন মানে আকাশ গল্প শুনতে এসছি। এরকম হয় নাকি? সন্ধ্যের মুখে একজন মাস্টার মশাই আসছে, তাকে হাওয়াতে উড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভূতে উড়লো নাকি? তুমি যাও। বাবু খালি খামখা আপনি আমার উপরে রাগ করছেন। আসলে আমি যেটা শুনেছি সেইটা তো আপনাদের বলবো না, কিবার বাড়তি বলে লাভ কি আছে বলেন? সমস্ত গরুর রাখালরা এই দেখেছে, প্রায় 15-20 জন রাখাল ছিল তখন মাঠে, ওরা উঠে এসে এই কথাটা বলল, আর সেইটা গ্রামের লোক সবাই জানে, আমি একা বলিনি। আর আপনি বাবু ধমক দেবেন না, আমার সুগারের দোষ তো, আপনার ঘরটাই নোংরা হবে। আর ঠিক আছে, তুমি যাও, এখন যাও, রান্না করবে যাও। আমি ভবনবাবুর ছেলে ভূষণকে বললাম, এই শোন ভূষণ, এই বিষয়টা একটু জটিল লাগছে, শোন না, আমার মনে হয় এখানে কোনো একটা আমাদের মাস্টারমশাই ভবনবাবুকে কিছু একটা করার প্ল্যান ছিল, কোনো একটা ক্ষতি হতে পারে, বা ওনাকে কেউ লুকিয়েও রাখতে পারে কোনো জায়গায়, যাতে তুই এলে একটা মুক্তিপণ নিয়ে হয়তো ওনাকে ছেড়েও দেবে। ভূষণ বলল, হ্যাঁ এইটা যা বলেছিস ভাই, এই কথাটা আমার মাথায় ঘুরছে জানিস। বাবা তো কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করতো না, সেখানে বাবাকে পাওয়া যাচ্ছে না, অথচ শোন রহস্যটা খুব জটিল মনে হচ্ছে। এক কাজ করি, আজ রাতে যেটা তুই বলছিলিস সেটা আমি বলছি, শোন, তুই চুপ কর। আজ রাতে 10টার পরে পুরো গ্রাম এবং তোর বাড়ি টোটাল জায়গায় হানা দেবো আমরা, এবং দেখব ভবেন বাবু ব্যাপারটা কি, আদৌ কারা ওই লোককে লুকিয়ে রেখেছে। শোন, আরে শ্মশানে যেতে আমরা ভুলবো না, কি বলিস? সেটাই ঠিক বলেছিস ভাই সায়ন, আজ রাতেই আমরা টোটাল জায়গাটা তদন্ত করে দেখব। আর শোন না, সেরকম মনে হলে তোর বাবার সঙ্গে একটু পরামর্শ করে নি। বাবাকে আমরা জিজ্ঞাসা করলাম, বাবা ভবনবাবুর বারটা তোমার কি মনে হয়? বাবা বলল, দেখ সায়ন, এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলবো না। দেখ, এর আগেও বিপিনবাবু, নরেনবাবু, তখন তারা খুব ছোট, এইসব মাস্টারগুলো ঠিক রিটায়ারমেন্টের আগে কিন্তু কোথাও হয়ে গেছিল এই গ্রাম থেকে। আসলে কি যে হয়, কে বা এদেরকে নিয়ে চলে যায়, আমি এই বিষয় নিয়ে একদম বেশি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, দিন পাল্টেছে, মানুষ পাল্টেছে। শোন না, তোরা যদি পারিস দলবল মিলে রাতের অন্ধকারে গ্রামটাকে সার্চ কর, একবার চেক করে দেখ কোথাও আছে কি না। বাবার কথা শুনে আমি ভাবলাম, না, গ্রামের সব লোককে নেওয়া যাবে না, কারণ এই বিষয়ে কোনো গ্রাম লোক জড়িত থাকতে পারে। অর্থাৎ আমি আর ভূষণ আজ রাতেই এ তদন্ত করব। সেই মতো রাত 10টার পরে বেরিয়ে পড়লাম গ্রামে তদন্ত করতে। প্রথমে স্কুল বাড়ি গেলাম। ওহ, স্কুল তো নয়, বিশাল স্কুল, প্রায় 35 থেকে 40খানা ক্লাসরুম, ওপরেও ক্লাসরুম, সামনে হোস্টেল। কিন্তু স্কুলের ছুটি তখন চলছিল, যার কারণে হোস্টেল থেকে কোনো আওয়াজ আসছিল না, স্কুল থেকে শুনশান স্কুল, ভয়ঙ্কর একটা পরিবেশ মনে হচ্ছিল। আর অমাবস্যার রাত। আমি বললাম, ভূষণ দেখ, তো বাবা এখানে নেই, চল
এক কাজ করি, গ্রামের অন্য জায়গায় দেখার আগে তোর বাড়িটা তো বড় বাড়ি, সেই বিশালকায় বাড়ি, ভবেন বাবুর বাড়ি, সেই বাড়িটাতে চল একটু তদন্ত করে দেখি, ওখানে থাকতে পারে না তো। আমাকে ভূষণ বলল, এই কথাও ঠিক দাদা, এ কথাটাও হেসে উড়িয়ে দেওয়া যাবে না। হয়তো আমার বাড়িতে কেউ নেই বলে বাবাকে কেউ ওখানেও আটকে রেখেছে। তখন রাত প্রায় 2টো বাজে। আমি আর ভূষণ চললাম ভবেন বাবুর বাড়িতে। ভবেন বাবুর বাড়িতে গিয়ে দেখি গেটটা খোলা, দরওয়ানটা সামনে দাঁড়িয়ে একটা কেরোসিনের ল্যাম্প হাতে করে নিয়ে। আমি প্রশ্ন করলাম, ওই শক্তিমান, তুমি দাঁড়িয়ে আছো আর তোমার মনিব কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বলল, দেখেন বাবু, আমরা অনেক চেষ্টা করেছি, খুঁজে পাইনি। আর এই পাড়াতে বাবুকে পাওয়া যায়নি। কিন্তু আপনারা এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ, আমি বললাম, শোনো, আমার একটু ঘরে যাব, কে একটু চা পানি খাবো, তারপর বেরিয়ে যাব। আরে ভূষণ বাবু যে, নমস্কার কর্তা, নমস্কার, আপনিও সঙ্গে আছেন? হ্যাঁ, আমি তো আছি, আমি আছি এবং ঘরে যাব, চলো দরজা খোলো। এই বলে ভূষণ আমি দরওয়ানকে ঠেলে দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি ঘরের মধ্যে দেওয়ালের গায়ে কয়েকটা টিমি ল্যাম্প জ্বলছে বটে, কেরোসিনের লাইট, কিন্তু কোনো লোকজনের কোনো আওয়াজ বা গুঞ্জন পাচ্ছিলাম না। ঘরের এতলা থেকে ওতলা ছুটতে লাগলাম। লাস্টে 3তলা ঘরের শেষ প্রান্তে গিয়ে দেখি কে যেন একটা কবিতা পড়ছে। বলবীর তবে উন্নতম মসির, বলবীর তবে উন্নতম মসির। ভূষণ, শুনতে পাচ্ছিস? তোদের ঘরের ড্রয়িং রুমে যেন কে একটা কবিতা পড়ছে। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। এ তো বাবার গলা, এ তো এই কণ্ঠস্বরটা বাবার কণ্ঠস্বর। ঠিক আছে, শোন, চল দুজনেই যাই ঘরের। এক ধাক্কায় ঘরের ভেতর ঢুকলাম। দেখি ঘরের মধ্যে ভগ্নবাবু বসে, একটা কেরোসিনের লাইট জ্বলছে টেবিলের উপরে, আর বেশ কিছু পুঁথি পড়ে আছে আর কয়েকখানা কবিতার বই। আমি প্রশ্ন করলাম, আরে কাকু, আপনাকে সারা পাড়াময় খুঁজে বেড়াচ্ছি, আপনি আমাদের মাস্টারমশাই, আর আপনি এমন একটা কাজ করলেন, সারা পাড়াময় উত্তাল, আপনাকে খুঁজে পাচ্ছে না, আর আপনি এই ঘরের মধ্যে বসে আছেন। 3তলার উপরে একটা অন্ধকার ঘুটঘুটে ঘর, যে ঘরটাতে না আছে কোনো জলের পাত্র, না আছে কোনো পাখা, না আছে ইলেকট্রিসিটি। ঘরটার চারিদিকে শ্যাওলা ভরা, আর আপনি ঘরের মধ্যে বসে আছেন এই রাত 3টের সময়। এখন প্রায় 3টে বাজতে যায়। কেন করছেন? আর সারা লোক আপনাকে খুঁজছে। ভয়নবাবু বলল, এই কে তুই? তুই 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 কে? আর আমার এই কবিতা আবৃত্তি বন্ধ করতে এসছিস বা কেন? কি চাস তুই? আরে মাস্টারমশাই, আমি সায়ন, আপনার সঙ্গে আপনার ক্লাসে পড়তাম, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সায়ন। কে সায়ন? আমি কোনো সায়নকে চিনি না, আমি কোনো মানুষ্য জাতিকেও চিনি না। কিন্তু আমাকে না চিনতে পারেন, ঠিক আছে, আপনার বয়স হয়েছে, আমি চিনতে পারছি না। একে তো চেনেন, এই ছেলেটাকে দেখুন তো, চিনতে পারছেন কেন? এটা আপনার ছেলে? আমার আবার ছেলে? হ্যাঁ, কোথায় ছিল ছেলে যখন আমি ফিরছিলাম স্কুল থেকে? কয়েকজন গুন্ডা বদমাশ আমাকে ধরে মোড়াঘাটা শ্মশানের মধ্যে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। কোথায় ছিল ছেলে?
এখন আমি একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই বলে ভুবনবাবু কাঁদতে শুরু করলো। সে এক বিকট কান্না। আমি প্রশ্ন করলাম, স্যার স্যার আপনি এভাবে কথা বলবেন না স্যার, আমাদের একটু ভয় করছে। এই তো অনেক রাত হয়ে গেছে, একটু ভয় লাগছে স্যার, আপনি কথা বলবেন না। আপনি চলুন, নিচের ঘরে চলুন, কি হয়েছে সব শুনবো। নিচের ঘর বলে আমার কিছু নেই। আমার কোনো নিচের ঘর নেই, আমার কোনো ছেলে নেই। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার একটা ছেলে ছিল বটে, সে আমাকে ছেড়ে দিয়ে বিদেশ চলে যায়। আমার কোনো ছেলে নেই, আমার কোনো স্ত্রী নেই। তোরা এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা, নাহলে ফুটি টিপে তোদের রক্ত আমি পান করবো। আমরা তো দুজন, আমি আর ভূষণ, ঘর থেকে এক লাফে বেরিয়েলাম বাইরে। বেরিয়েছে সোজা ছুটে পড়লাম আমাদের বাড়িতে, বাবার কাছে। বাবা তখন ঘুমোচ্ছিল। বাবা, আমি সায়ন আর আমার বন্ধু ভূষণ। হ্যাঁ, তোরা এত রাতে গেছিলিস ভবেন বাবুকে খুঁজতে, খবর কি রে? বাবা, ভবনবাবুর বেঁচে নেই। ভবনবাবুর পিতাত্তাটা 3 তলায় বসে কবিতা পড়ছিল। ভবনবাবু বেঁচে নেই। আমি তোদের বারবার বললাম, দেখ এই গ্রামের আগেও কয়েকজন লোক উধাও হয়েছিল, যাদের আর খুঁজে পাওয়া যায়নি, আর তোরাও গেছিস খুঁজতে। ভাগ্য ভালো বাবা, তোদের কোনো ক্ষতি হয়নি। আর শোন, কালকে রে যোগাতান্ত্রিককে ডেকে এনে তোদের ঝাড়ফুঁকটা করিয়ে দেব। আর তোরা খবরদার আর কোনো দিন ওই বাড়িতে যাবি না, কেননা ওখানে মৃত্যু বসে আছে। ওখানে প্রায় ওই বাড়ির সামনে থেকে, যেখান থেকে ভবেন বাবুকে খুঁজে পাওয়া যায়নি, সেখান থেকে সন্ধ্যের পরে ওই বাড়ির কাছ থেকে গেলে একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। সে আওয়াজটা তোরা কি শুনবি? শোন তাহলে আওয়াজটা কি। আওয়াজটা এরকম হতো, আয় 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 মৃত্যুর মুখে আয়, এই মৃত্যুর মুখে আয়। এই আওয়াজটা শুনে ওই বাড়ির ধারে বাড়ি আর কেউ যেত না, বুঝেছিস? তোরাও আর যাবি না, আমি তোদের বারণ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পটির চরিত্রটা আমারই লেখা এবং এই গল্পের কণ্ঠস্বর আমারই। সবকটি কণ্ঠস্বর নিজের তৈরি। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে আগে বাড়াবেন। আমি কৃতজ্ঞ থাকব। নমস্কার, ধন্যবাদ।